ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর। আমি তোমাদের করাচ্ছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরাজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছিলাম তাপ ও তাপমাত্রা সম্পর্কে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওটা তাপ ও তাপমাত্রার পার্ট 2। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। এবার দেখো 48-এর দাগে কোশ্চেনটা বলছে, দেখি কিরচফস ল, স্টিফেন ল আর নিউটন ল অফ কুলিং। ঠিক আছে, 48 দাগে কোশ্চেনটা কি বলছে দেখি, হুইচ কালার ইজ ইনসাইড দ্য সোলার কুকার। সোলার কুকারের ভিতরে কোন রং থাকে? হয়ে যাবে অপশন সি, কালো রং। 49 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, এ হট বডি ইমুলেটস নিউটন ল অফ কুলনেস, হোয়াট উইল বি দ্য বডি টেম্পারেচার অ্যান্ড টাইম ডায়াগ্রাম। একটা গরম বস্তু নিউটনের শীতলতার সূত্র অনুকরণ করে, বস্তুর তাপমাত্রা এবং সময়ের চিত্র কেমন হবে সেটা জানতে চেয়েছে। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এদিকে যদি টেম্পারেচার হয়, এটা যদি সময় হয় টিআইএমই টাইম হয়, তাহলে গ্রাফটা ঠিক এইরকমই হবে। এবার নিউটনের ঠান্ডা নিয়মটা কি বলছে, কোনো বস্তু বায়ুমণ্ডলের থেকে কম টেম্পারেচার রাখাকে বলা হয় নিউটনের ঠান্ডা নিয়ম। নিউটনের ঠান্ডা নিয়ম কি বলছে, কোনো বস্তু আছে যেটা বায়ুমণ্ডলে যা টেম্পারেচার আছে, ধরো 40 ডিগ্রি আছে, এই বস্তুর টেম্পারেচার 30 ডিগ্রি রাখা, এটাকেই বলা হয় কি না নিউটনের ল অফ কুলনেস। ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 50-এর দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য টেম্পারেচার হোয়েন এ সলিড অবজেক্ট মেল অ্যাট অ্যাটমসফেরিক প্রেসার টু বিকাম লিকুইড। বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন বস্তু গলে তরলে পরিণত হওয়াকে কি বলা হয়? মেল্টিং পয়েন্ট। অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা গলনাঙ্ক। 51 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড চেঞ্জেস ফ্রম ইটস লিকুইড স্টেট টু সলিড স্টেট। বল, যে তাপমাত্রায় একটা তরল তার তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তন হয় তাকে কি বলে? এই একটু আগেই বললাম কি না, ফ্রিজিং পয়েন্ট। সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো না, বরফ যখন জল থেকে বরফে পরিণত হয়, এটা জল ছিল, যখন একটা বরফে পরিণত হয় তখন কি হয়ে যায়, সেই পদ্ধতিকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট, বা সেই তাপমাত্রাটাকে কি বলা হয়, ফ্রিজিং পয়েন্ট বা ফ্রিজিং টেম্পারেচার। 52 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ ওয়াটার এট 257 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম ডিগ্রি সেলসিয়াস। 257 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ভৌতিক অবস্থা কি হবে? 257 ডিগ্রি তাপমাত্রায় জল আর তরল অবস্থা থাকবে না, কি অবস্থা থাকবে? অপশন বি, গ্যাস অবস্থায় থাকবে। 53 দাগে কি বলছে, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত জানি আমরা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড নেই, ফারেনহাইট স্কেলে আছে, দেখি 212 ডিগ্রি ফারেনহাইট। 12 ডিগ্রি ফারেনহাইট কোথায় আছে দেখো, অপশন বি তে আছে, 212 ডিগ্রি ফারেনহাইট। 54 কোশ্চেনটা কি বলছে, অ্যামাউন্ট অফ হিট পার ইউনিট মাস রিকোয়ার্ড টু চেঞ্জ এ সাবস্টেন্স ফ্রম এ সলিড টু এ লিকুইড অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার। একই তাপমাত্রা এবং চাপে একটি পদার্থকে কঠিন থেকে তরলে পরিবর্তন করতে প্রয়োজনীয় ভরের তাপের পরিমাণ কী হবে সেটা বের করতে বলেছে। আরেকবার পড়ছি শোনো, অ্যামাউন্ট অফ হিট পার ইউনিট মাস রিকোয়ার্ড টু চেঞ্জ এ সাবস্টেন্স ফ্রম এ সলিড টু এ লিকুইড অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার। একই তাপমাত্রা এবং চাপে একটা পদার্থকে কঠিন থেকে তরলে পরিবর্তন করতে প্রয়োজনীয় ভরের তাপের পরিমাণকে কি বলা হয়? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ল্যাটেন্ট হিট অফ লিকুইফ্যাকশন। ঠিক আছে, তাহলে কি গ্রহণের লীন তাপ বলা হয়, গ্রহণের তাপ বলা হয়। যখন সলিড থেকে লিকুইডে রূপান্তরিত হচ্ছে সেটা কি, গলনের লীন তাপ। 55 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট কজ ওয়াটার পাইপ ব্রাস্ট অ্যাট ফ্রিজিং টেম্পারেচার। তাপমাত্রায় জলের পাইপ ফেটে যাওয়ার কারণ কি? দেখো অপশান এতে আছে এক্সপেনশন বা সম্প্রসারণের জন্য। কারণ 11 সিসি জল জমে 12 সিসি জল 12 সিসি বরফ তৈরি। ঠিক আছে, এই জন্য কি হয় না, বরফ যখন 11 সিসি জল থাকে সেখান থেকে যখন বরফে রূপান্তরিত হয় তখন কত হয়ে যাবে, 12 কিউবিক। তাহলে কি হয়, এক্ষেত্রে বেড়ে যায়, আয়তন অনেকটা বেড়ে যায়, তাহলে হয়ে যাবে অপশান এ।
56 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন দ্য কেলভিন স্কেল। আমরা জানি কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট, আর এটা কেলভিন স্কেলে কত হবে সেটা বের করি। দেখো কেলভিন স্কেলে আমরা কি জানি, ডিগ্রি সেন্টিগ্রেড যখন কেলভিনে কনভার্ট করি তখন কি হয়, ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা দেওয়া থাকে তার সাথে 273 যাবে 3। তো এখানে কোথায় আছে, অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। 57 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ, তো আগেই বললাম 100 সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট বা 373 কেলভিন। 58 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য ফ্লুইড স্টার্ট বয়লিং অ্যাট অ্যাটমসফেরিক প্রেশার। বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় বয়লিং পয়েন্ট বা স্ফুটন। অপশন সি এর সঠিক অ্যান্সার। 8 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ড্যাশ ইজ দ্য সুপারফিশিয়াল ফেনোমেনা, মানে তরলের উপরিভাগের ঘটনা সেটাকে কি বলা হয়, একটা তরল ঠিক আছে তার উপরিভাগের ঘটনাকে কি বলা হয়, দেখো এভাপোরেশন বা বাষ্পীভবন। তাহলে হয়ে যাবে অপশন সি। তরল, কোনো তরলের যখন আমরা টেম্পারেচার দিতে থাকি একটা সময় যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন কি হয়, এই উপরের যে জলগুলো থাকে বা তরলের উপর থেকে যে জলগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে। 61 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়াটার কেপ অ্যান আর্থান পট রিমেন কুল ইভেন ইন সামার, মাটির পাত্রে রাখা জল গ্রীষ্মে ঠান্ডা থাকে, এটা কি, এটাও সেই এভাপোরেশন বা বাষ্পীভবনের জন্য। রয়ে যাবে অপশন এ। 62 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য প্রিন্সিপাল অফ এভাপোরেশন অফ লিকুইড টু অ্যাবজর্ব হিট ইজ ইউজ ইন, তাপ শোষণের জন্য তরলের বাষ্পীভবনের নীতি ব্যবহৃত হয় কোথায়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে রেফ্রিজারেটর বা ফ্রিজ। হয়ে যাবে অপশন বি, তার অপশন বি হয়ে যাবে রেফ্রিজারেটর বা ফ্রিজ। 63 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল ডাজ দ্য রেফ্রিজারেটর ওয়ার্ক অন, নিচের কোন নীতিতে রেফ্রিজারেটর কাজ করে। তো আগেই বললাম তোমাদের এভাপোরেশন বা বাষ্পীভবন নীতির মাধ্যমে কাজ করে রেফ্রিজারেটর। 64 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, রানিং এ ফ্যান ইন দ্য সামার সিজন ইজ গিভেন রিলিফ বিকজ, গ্রীষ্মের মৌসুমে ফ্যান চালালে স্বস্তি পাওয়া যায় কারণ, দেখো অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। আওয়ার সুইট, আমাদের ঘাম এভাপোরেট র্যাপিডলি ফ্রম দ্য ফ্যান এয়ার, ফ্যানের বাতাস থেকে আমাদের ঘাম দ্রুত বাষ্পীভূত হয় এই জন্য আমাদের ঠান্ডা লাগে, হয়ে যাবে অপশন এ। এবার এখানে দেখো থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সে কি বলছে দেখো, 65 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, তাই এক্সপেক্টেড কোয়ালিটি অফ রেফ্রিজারেন্ট ইজ, একটা রেফ্রিজারেন্টের প্রত্যাশিত গুণমান হলো, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ অপশন ডি। কি কি না, লো বয়লিং পয়েন্ট নিম্ন স্ফুটনাঙ্ক, হাই ক্রিটিক্যাল টেম্পারেচার, আর হাই ল্যাটেন্ট হিট অফ এভাপোরেশন বাষ্পীভবনের উচ্চ তাপ, তিনটের উপর নির্ভর করে, তাহলে হয়ে যাবে অপশন ডি। 65 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ ইলেকট্রিক ডিভাইস ইজ নট বেস অন জুল ল অফ হিটিং, কোন বৈদ্যুতিক যন্ত্রটি জুলের গরম করার নিয়মের উপর ভিত্তি করে নয়, দেখো এক্ষেত্রে কোনটা হবে বলো, ইলেকট্রিক কেটেল, ইলেকট্রিক প্লাগ অ্যান্ড সুইচ, আয়রন ফিউজ ইউজ টু ইলেকট্রিক্যাল সার্কিট, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইলেকট্রিক প্লাগ অ্যান্ড সুইচ, এটা হিটিং এর উপরে কাজ করে না, হয়ে যাবে অপশন বি। 67 কোশ্চেনটা কি বলছে দেখো, হিট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু, তাপ সরাসরি ড্যাশের সাথে সম্পর্কিত নয় সাথে, দেখো অপশন এতে আছে মেজারমেন্ট অফ থার্মাল এনার্জি, তাপ কখনো যে তাপ শক্তি আছে তার পরিমাপ করতে পারে না, তাহলে হয়ে গেল অপশন এ। কোশ্চেনটা কি বলছে দেখো, হিট ট্রান্সফার টু এনি সিস্টেম ইজ মেজর ইন দ্য, কোনো সিস্টেমে তাপ স্থানান্তরের পরিমাপ করা হয় কি দিয়ে, কোন একক দ্বারা মাপা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জুল, জুল এককের সাহায্যে মাপা হয়। 69 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, স্টেডি স্টেট হিট ফ্লো মিন, স্থির অবস্থায় তাপ প্রবাহ মানে, তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেয়ার ইজ নো টেম্পারেচার ভেরিয়েশন বিটুইন দ্য টু বডিজ, দ্য রেট অফ হিট ফ্লো ইজ কনস্ট্যান্ট অর দ্য হিট ফ্লো ইজ নট বেস অন টাইম, তার মধ্যে তাপমাত্রার কোনো তারতম্য নেই, তাপ প্রবাহের হার স্থির বা তাপ প্রবাহ সময়ের উপর কি করে নয়। 70 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস উইল হ্যাভ দ্য স্লোয়েস্ট স্পিড ফর দ্য সেম ভলিউম অফ এ লিকুইড, একটা তরলের একই আয়তনের জন্য নিচের কোন প্রক্রিয়ার গতি সবচেয়ে কম হবে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সি, বা বাষ্পীভবন সবচেয়ে কম স্পিডে হয়, হয়ে যাবে অপশন। 71 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইন থার্মোডাইনামিক্স
জিরো ল স্টেট দ্যাট থার্মোডাইনামিকের যে আছে তা কি বলে? অপশান ডিতে আছে হোয়েন টু সিস্টেম আর ইন হিট ব্যালেন্স উইথ দ্য থার্ড সিস্টেম দে উইল অলসো বি ইন ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। যখন দুটি সিস্টেমে তৃতীয় সিস্টেমের সাথে তাপের ভারসাম্য থাকে তখন তারা একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে। এই কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার হোয়েন হিটেড অ্যাট 0°C। নিচের কোনটি সঠিক? 0°C তাপমাত্রায় উত্তপ্ত হলে জলের আয়তন কি হবে? 0°C কোনো তরল আছে, ঠিক আছে, সেটাকে তুমি উত্তপ্ত করছো, ঠিক আছে, তার আয়তনের কি পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছে। দেখো 0° থেকে 4° পর্যন্ত কি হয়? জলের ঘনত্ব কি হয়? সর্বাধিক হয়, সর্বাধিক। তাহলে আর তার আয়তন কি হবে? আয়তন কম হয়ে যাবে। আর তারপরে কি হবে? তারপরে ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে, 4 থেকে যখন 5 যাবে বা 6 যাবে বা 7 যাবে তখন কি হবে? ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে আর আয়তন বাড়তে থাকবে। তাহলে এই 0 থেকে 4 পর্যন্ত কি হবে? প্রথমে আয়তন কি হবে? প্রথমে কমতে থাকবে আর পরে 4-এর পরে কি হবে? বাড়তে থাকবে। তাহলে দেখো এখানে কোথায় আছে? অপশন বিতে আছে, দেখো ফার্স্ট ডিক্রিজ, প্রথমে কমবে অ্যান্ড দেন ইনক্রিজ, হ্রাস পায় তারপরে বৃদ্ধি পাবে। কেন বলো তো? 0° থেকে যখন 4° যাবে তখন কি হয়? ঘনত্ব সর্বাধিক হয় আর আয়তন কম হয়ে যায় বা সর্বনিম্ন হয়। আর তারপরে যখন হবে তখন ঘনত্ব কম হয়ে যাবে আর আয়তন বৃদ্ধি পাবে। অ্যান্সার হয়ে গেল অপশান বি। 73 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ইউনিভার্স হ্যাজ এ টেন্ডেন্সি টু এন্ট্রপি। মহাবিশ্বে এন্ট্রপির প্রবণতা রয়েছে কি? ম্যাক্সিমাম, অনেকটাই বেশি হয়ে যাবে অপশান। কেন বলো তো বেশি হয়ে যাবে? কারণ আমাদের যত হিট সোর্স আছে যেখান থেকে আমরা তাপ পাই সেটা কি হয়? সেই শেষ পর্যন্ত কোথায়? বায়ুমণ্ডলে চলে যায়। এই জন্য কি হয়? বায়ুমণ্ডলের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এন্ট্রপিও অনেকটা বৃদ্ধি পাবে। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 74 কোশ্চেনটা কি বলছে দেখো, ইন এ থার্মোডাইনামিক সিস্টেম দ্য হিট ব্যালেন্স ইজ অ্যাচিভ হোয়েন টু বডিজ রিচ অ্যাট। একটা থার্মোডাইনামিক সিস্টেমে তাপের ভারসাম্য অর্জিত হয় যখন দুটি বস্তু পৌঁছায়, যখন দুটি বস্তু কি থাকে? যখন দ্য সেম টেম্পারেচার, একই তাপমাত্রা থাকে, তখন কি হয়? ডাইনামিক সিস্টেম তাপের ভারসাম্য অর্জিত হয়। 75 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং থার্মোডাইনামিক্স প্রসেস ইজ কনস্ট্যান্ট ভলিউম ইজ কল্ড। নিচের কোনটি ধ্রুব আয়তনের থার্মোডাইনামিক্স প্রক্রিয়া বলা হয়? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আইসোকোরিক। এই আইসোকোরিক প্রসেসে কি হয় না, ভলিউম সবসময়, ভলিউম বা আয়তন সবসময় কি হয়? ধ্রুবক থাকে, ধ্রুবক বা 73 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ প্রেসার অ্যান্ড ভলিউম দ্য সাম অফ ইন্টারনাল এনার্জি। চাপ ও আয়তনের গুণফল এবং অভ্যন্তরীণ শক্তির যোগফলকে কি বলা হয়? বলছে দেখো চাপ আর আয়তন বা ভলিউমের গুণফল প্লাস এনার্জি, ইন্টারনাল যে এনার্জি সেটাকে আমরা কি ধরছি? কিউ। এটাকে কি বলা হয়? সেটা যাবে অপশন সিতে আছে এনথ্যালপি। তাহলে চাপ আর আয়তনের গুণফল এবং অভ্যন্তরীণ যে শক্তি আছে তার যোগফলকে কি বলা হয়? এনথ্যালপি। যাবে অপশন সি। 77 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য প্রিন্সিপাল অফ এনার্জি কনজারভেশন। শক্তি সংরক্ষণের নীতি সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এনার্জি ইজ নেইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়। শক্তি কখনো তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না। তাহলে এটা কি নীতি হয়? শক্তি সংরক্ষণের নীতি কি বলছে? শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এটা কি ইকুয়াল টু এম স্কোয়ার হয় আইনস্টাইনের। এটা কি আবিষ্কার করেছে? আইনস্টাইনের কি সূত্র? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। 78 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স রিলেটেড টু হিট। পদার্থবিদ্যার কোন শাখাটি তাপের সাথে যুক্ত? দেখো থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা তাপের সাথে। 79 কোশ্চেনটা কি বলছে দেখো, বাই হুইচ ল অফ থার্মোডাইনামিক্স ডু ইউ নো দ্য ল অফ এনার্জি কনজারভেশন। তাপগতিবিদ্যার কোন নিয়ম বা আইন দ্বারা আপনি শক্তি সংরক্ষণ নিয়ম জানেন? তার হয়ে যাবে প্রথম নিয়ম। 80 কোশ্চেনটা কি বলছে দেখো, এনার্জি ক্যান নেইদার বি জেনারেটেড নট ডেস্ট্রয় বাট ইট
ট্রান্সফর্ম ইন্টু অ্যানাদার ফর্ম হুইচ কল। শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না, কিন্তু এটা কি করা হয়, একটা থেকে আরেকটা রূপে পরিবর্তন করা যায়। এটা কিসের নিয়ম, একটু আগেই আমরা জানলাম, ল অফ এনার্জি কনজারভেশন, শক্তি সংরক্ষণের নিয়ম। অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 82 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ থার্মোডাইনামিক্স ল ডিফাইন্স এনট্রপি, কোন তাপগতিবিদ্যা নিয়ম এনট্রপি সংজ্ঞায়িত করে। এনট্রপি সম্পর্কে সংজ্ঞায়িত করে কোনটা বলো তো, দ্বিতীয় ল। থার্মোডাইনামিক্সের যে সেকেন্ড ল আছে সেটা এনট্রপি সম্পর্কে বলে। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, তাই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেক বন্ধুই এবছর এলপি টেকনিশিয়ান বা জেইতে বা আরপিএফে সিলেকশান নিতে পারে। প্রত্যেকেই তোমরা সিলেকশান নেবে, সব বন্ধু মিলে একসাথে গ্রুপ স্টাডি করো আর সবাই এইগুলো নিয়ে আলোচনা করো, বারবার প্রত্যেকে মুখস্থ করো আর থিওরিগুলো ভালোভাবে মুখস্থ করো।